শাশুড়ি হয়েছি কি পইছা গেছি, কিছু বলাও যায় না তোমার বউরে। খানা খাওন চাইয়া দিব। সূর্য সবিতার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু সবিতার দু আঁখি থেকে অশ্রু গড়িয়ে পড়ছে তার বইয়ের পাতায়। নিস্তব দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে তার। সূর্য সবিতার চোখের জল মুছে দিল। সবিতাকে নিজের বাহুডোরে জড়িয়ে ধরে মাথায় আলতো করে হাত বুলালো, কানের কাছে ফিসফিস করে বলল, আর কখনো কাঁদবা না। যে যাই বলুক, তোমার খাবার খাইয়া নিবা। তোমার জন্য না হোক, অন্তত যে আইতাছে তার জন্য হলেও খাবা। খাবারগুলো তোমার জামাইয়ের মেহনতের টাকায় কিনা, কেউ এমনি এমনি দেয় নাই। খাবারের ওপর আর কোনোদিনও রাগ দেখাইবা না, মনে থাকবো। রাতের খাবার শেষে অনুরিমা আর একবার পড়তে বসলো। পড়া প্রায়ই শেষ। উঠে যাওয়ার জন্য উদ্যত হতেই আচমকাই ফারিস সামনে এসে হাজির। সে ভূত দেখার মতো চমকে উঠল। চোখ মুখ কুঁচকে সে ফারিসের দিকে তাকিয়ে আছে। ফারিস এক ভ্রু উঁচিয়ে বলল, ক্ষুদ্রকণা, চলো জলদি রেডি হও। অনির্মা বিস্ময়ে হতবাক। এত রাতে সে রেডি হবে কেন? ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে এখন। সে ব্যগ্র কণ্ঠে বলল, কোথায় যাব? ফারিস অনির্মার কানের কাছে এসে ফিসফিস করে বলল, হানিমুন করতে। আমাদের হানিমুন তো এখনো করা হয়নি, তাই আজ রাত আমরা হানিমুনে যাব। সারা শহর ঘুরব। রাতের শহর ঢাকা দিনের তুলনায় বেশ যানজট মুক্ত। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, লোকজনের ভিড় নেই, কোলাহল মুক্ত চারপাশ। মাঝে মধ্যে দুই একটা গাড়ি সাই সাই করে ছুটে যাচ্ছে। অরুণিমার বাইরে এসে বেশ ভালোই লাগছে। বাইকের পেছনে এক হাত দিয়ে ফারিসকে আঁকড়ে ধরে বসে আছে। ফ্লাইওভারে গিয়ে থামে তাদের গন্তব্য। অনিরিমা অবাক দৃষ্টিতে সব কিছুতে চোখ বোলাচ্ছে। অনেক উঁচুতে থাকায় নিচে থাকা সব কিছুই তার কাছে অপূর্ব সুন্দর লাগছে। কৌতূহলী মনে উকি দিচ্ছে জানতে এই জায়গা সম্পর্কে, তাই জিজ্ঞেস করলো, এই জায়গার নাম কি? ফারিস নিজ থেকেই বলতো, কিন্তু তার আগেই অনুরিমা তাকে জিজ্ঞেস করে ফেলেছে, তাই সেও বলতে লাগলো, এই জায়গার নাম কালশি ফ্লাইওভার। এই ফ্লাইওভার থেকে তুমি ঢাকা ক্যান্টনমেন্ট দেখতে পাবে। এটা কিন্তু সেনাবাহিনীর অধীনে নির্মাণ হয়েছে। এই ফ্লাইওভার দিয়ে আমরা এখন বিমানবন্দরে যাব। ফ্লাইওভারটার আকৃতি ইংরেজি ওয়াই অক্ষরের মতো। একদিকে পল্লবীর দিকে যাওয়া যাবে, অন্যদিকে মিরপুর DOHS। এবার আমরা বিমানবন্দরের দিকে যাব। যাওয়ার সময় কুড়িল ফ্লাইওভার দেখাবো তোমাকে। অনুরিমা হা হয়ে সব দেখছে। রাতের ঢাকা শহর সত্যি মনোমুগ্ধকর, অথচ দিনে যেন এই শহর তার কাছে সবচেয়ে বিরক্তিকর লাগে। সে মুগ্ধ দৃষ্টিতে চারদিকে যখন দৃষ্টি বোলাচ্ছে, আচমকাই ফারিস তাকে জিজ্ঞেস করলো, ভালো লাগছে? অনুরিমা কিঞ্চিত হেসে উঠল। তার সত্যিই ভালো লাগছে। তার উকিল সাহেব যদি আজকে না নিয়ে আসতো, সে তো কখনোই উপভোগই করতে পারতো না এই শহরের অসাধারণ সৌন্দর্য। সে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারিসের দিকে। মুখ হা করলো কিছু বলতে যাবে, তার আগেই ফারিস তাকে বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরল। কানের কাছে ক্ষীণ স্বরে বলল, চলো, আজকে মজার জিনিস খাওয়াবো তোমাকে। কি জিনিস? অনুরিমার হাত ধরে বাইকের সামনে এসে দাঁড়ালো ফারিস। অনুরিমাকে ইশারায় বলল, বাইকে ওঠো। বাইকে করে যাওয়ার সময় হোটেল ব্লু রেডিসন, সংসদ ভবন, কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে বিমানবন্দরের সব কিছু দেখালো। শেষে অনুরিমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে আসলো। প্রবেশ করতেই অনুরিমা বিস্মিত হয়ে গেল। ভেতরের চাকচিক্য দেখে সে বিমূর্ত হয়ে গেল। ফারিস অনুরিমার হাত ধরে একটা কেবিনে নিয়ে গিয়ে বসে। তারপর মেনু নিয়ে তাকে দেখায় কী খাবে। ঘড়ির কাঁটায় তখন তার মধ্যরাতে জানান দিচ্ছে। অনুরিমার খুব একটা খিদে নেই, সে হালকা কিছু খেতে চাইল। ফারিস পিৎজার অর্ডার দিল। পিৎজা থেকে অনুরিমা অবাক হয়ে আছে। এই খাবারের কথা প্রায়ই স্কুলে শুনেছে, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয়নি কখনো। সে পিৎজা এক খণ্ড মুখে তুলে নিল। খেতে খুব একটা ভালো লাগেনি তার কাছে, আবার খারাপও না। ঠিক স্বাদটা বুঝতে পারছে না, কিন্তু ফারিসের মন খারাপ হবে দেখে সে হাসি মুখে খেয়ে নিল। থাক না, কিছু জিনিস গোপনে। তারা খেয়ে বের হয়ে গেল। বাসায় ফিরতে ফিরতে প্রায়ই ঘড়িতে একটা জানান দিচ্ছে তখন। অনির্মা বাসায় প্রবেশ করার পর নিজের কক্ষের দিকেই যাচ্ছিল। ফারিস আচমকা পেছন থেকে বলে উঠল, তুমি চাইলে আমার রুমে থাকতে পারো। অনির্মা থ হয়ে দাঁড়িয়ে আছে। তাকে কি প্রস্তাব দিল নাকি অনুরোধ করলো? ফারিস এই কথা বলে দাঁড়ালো না, নিজের কক্ষে চলে গেছে। অনির্মার হতভম্বের মতো তার চলে যাওয়ার দিকে চেয়ে আছে। দোটানায় পড়ে আছে সে, যাবে কি যাবে না। গভীর ভাবনায় নিমজ্জিত সে। কিন্তু আচমকায় ফারিস তার কক্ষের সামনে দাঁড়িয়ে বলল, আরে ক্ষুদ্রকণা, নিজের এই ছোট্ট মাথায় এত প্রেশার দিচ্ছ কেন? তোমার নিজের যদি ইচ্ছে হয় তবে আসতে পারো, কিন্তু নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আসতে হবে না।
তোমাকে আমি জোর করছি না, এমনি বললাম শুধু। অনেক রাত হয়েছে, যাও নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। ফারিস কথাগুলো শেষ করেই আবার নিজের কক্ষের ভেতরে চলে গেল। ফারিস চলে যেতে অনুরিমা তপ্তশ্বাস ছাড়ল, কিন্তু অন্তর্কোণে কেন যেন ফারিজের জন্য খারাপ লাগছে। সে চাইলেই তো তার রুমে যেতে পারত, কিন্তু তার এই জড়তা সত্যি তাকে বাধা দিচ্ছে। সে এখনও ঠায় দাঁড়িয়ে আছে। একরাশ মন খারাপ নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো, কিন্তু দরজার অভিমুখে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। তার উকিল সাহেবের কথা শোনা উচিত ছিল। আচ্ছা, সে তো তাকে কখনোই কিছুতে জোর করে না। কেন করে না? চাইলেই তো পারত তাকে জোর করতে। তার মনের এই দোটানা সে নিজেই নিতে পারছে না। কিয়ৎক্ষণ দাঁড়িয়ে সে ভাবল তার কি করা উচিত। অবশেষে তার মন তাকে একটাই জবাব দিল, তার এটাই করা উচিত। নিস্তব্ধ নিশুতি রাত, সবাই যেখানে ঘুমে বিভোর, সেখানে সবিতা ব্যথায় ঘুমাতে পারছে না। সবিতার ব্যথায় কুকিয়ে ওঠার ক্ষীণ শব্দ শুনে সূর্যের ঘুম ভেঙে গেল। নিদ্রা করে সে উঠে বসে। মাথার উপরে ঝুলন্ত বাতির সুইচ চাপ দিতেই পুরো রুম জুড়ে আলো প্রসারিত হলো। সবিতার মাথায় আলতো হাত দিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে সবিতা? সবিতা অবাক দৃষ্টিতে নিজের স্বামীর দিকে তাকিয়ে আছে। সে তো খুবই ক্ষীণ স্বরে শব্দ করেছিল, কিন্তু তাও সূর্য শুনে নিল। লোকটা তার কত খেয়াল রাখে আজকাল। ব্যথা কাতুর তার গাত্র, কিন্তু হৃদয় তার তৃপ্তিতায় ভরে গেছে। চোখে মুখে সে বিস্ময় নিয়ে বলল, আপনি আবার উঠতে গেলেন কেন? সামান্য পেট ব্যথা করছিল, তেমন জটিল কিছু না। সূর্য সবিতার কথায় কর্ণপাত করল না। সে উদরে হাত রেখে বলল, তোমার পাশে ব্যথা করছে? আমাকে দেখাও, মালিশ করে দেই। দেখাবে, ভালো লাগবে। সবিতার দু আঁখি জলে টলমল করছিল। এই জল ব্যথার নয়, বরং আর্ততৃপ্তির। তার মুখে তৃপ্তির হাসি। সূর্য হতবাক হয়ে চেয়ে আছে সবিতার দিকে। চোখে বিস্ময় হলেও মুখে উৎকণ্ঠা ছাপ। উদ্গ্রীব হয়ে বলল, কি হয়েছে, হাসছো কেন? আমাকে বলতে চাও না, নাকি মিথ্যা হাসি দেখাচ্ছ? কোনটা সবিতা? সবিতার হাসি মুহূর্তেই মিলিয়ে গেল সূর্যের কথা শুনে। সেই ইশারায় সূর্যকে তার পাশে শোয়ার জন্য বলল। সূর্য হা হয়ে আছে। তার বউ কি তাকে বলতে চাইছে নাকি লুকোচ্ছে? সে কিছুটা রাগী স্বরে বলল, তুমি যদি আমাকে তোমার সমস্যা, সুবিধা অসুবিধা না জানাও, তাহলে আমি কিভাবে বুঝবো তোমার কোথায় কি সমস্যা হচ্ছে? সবিতা বুঝতে পারল সূর্য রেগে যাচ্ছে। সে এবার সূর্যের হাতে হাত রেখে বলল, আপনি আমাকে জড়িয়ে ধরুন, তাহলেই হবে। আমার সব ব্যথা গায়েব হয়ে যাবে। সূর্য বেশ অবাক হলো সবিতার কথা শুনে। মেয়েটা আজকাল তাকে শুধু পাশে দেখতে চায়। খুব বেশি আবদার না করলেও সে বুঝতে পারে তার বউ কি চায়। সে হাসি মুখে সবিতার পাশে শুয়ে তাকে আলতো করে জড়িয়ে ধরল। সবিতার ব্যথা যেন মুহূর্তেই গায়েব হয়ে গেল। সে আজকাল নিজেকে ভাগ্যবতী মনে করে। স্বামীর ভালোবাসা সত্যিই অনেক ভাগ্যের ব্যাপার। সে পেয়েছে, তাই তো এত সুখ সুখ লাগে তার কাছে এখন। নিজের জড়তাকে একপাশে রেখে অনুরিমা ফারিজের রুমে আসলো। ফারিজের জানালার একাংশ উন্মুক্ত, তাই বাইরের সড়ক বাতির আবছা আলোয় রুমের কিছু অংশ দৃশ্যমান, তবে রুমের অন্য অংশ অন্ধকারে আচ্ছাদিত। বিছানার দিকে তাকাতেই চোখ পড়ল ফারিজ ডান কাত হয়ে একপাশে শুয়ে আছে। বিছানার অন্য পাশে খালি। উকিল সাহেব কি জানতো সে আসবে, তাই বিছানার এক পাশে জায়গা ছেড়ে দিয়েছে? অনেক সাহস সঞ্চয় করে তো এসেছে, কিন্তু এখন কেমন যেন জড়তায় ঘিরে রেখেছে তাকে। চোখ বন্ধ করে সে তপ্ত শ্বাস ছাড়ল। স্তত্র পায়ে ধীরে ধীরে বিছানার দিকে এগিয়ে গেল। নৈশব্দে সে ফারিজের পাশে শুয়ে পড়ল, কিন্তু বিধিবাম সে বালিশে মাথা রাখতে গিয়ে বুঝতে পারল না কিসের ওপর মাথা রাখল। খাটের কানে সে গিয়ে দুম করে এক বাড়ি খেল। উহ বলে সে মৃদু স্বরে শব্দ তুলল। ফারিজ অনুরিমার শব্দ শুনে উঠে বসলো। তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ এনে তার মাথায় মালিশ করলো। অনুরিমা লজ্জায় ফারিজের দিকে তাকালো না। ফারিজ অনুশোচনায় অনুতপ্ত হলো। শুধু শুধু মেয়েটাকে নিজের কথার জালে ফাঁসিয়ে তার রুমে নিয়ে আসলো। সে অনুরিমাকে আবার মেহজাবিনের রুমে পাঠিয়ে দিল। অনুরিমা যেন পুরোই স্তব্ধ হয়ে গেল। এটা কি হলো তার সাথে? সে তো নিজ থেকে গিয়েছিল থাকতে, তাও উকিল সাহেব তাকে আবার এই রুমে পাঠিয়ে দিল। তরকারি পোড়া তীব্র গন্ধে ঘুম ভাঙল মেহজাবিনের। ধরফরিয়ে বিছানা থেকে নেমে পড়ল। কিচেন থেকে এই গন্ধ আসছে কিনা দেখার জন্য দ্রুত সেদিকে ছুটল। কিচেনের সবকিছু ভালো করে দেখে নিশ্চিন্ত হলো তাদের কিচেন থেকে আসেনি। এই পোড়া গন্ধ পাশের ফ্ল্যাট থেকে আসছে। তাই ধীরে সুস্থে নিজের রুমের দিকে আবার পা বাড়ালো। কিন্তু আচম্বিত তার চোখ পড়ল বসার ঘরের দিকে। সোফার মধ্যে গুটিসুটি মেরে অনুরিমা ঘুমিয়ে আছে। সে হাজার ভেবেও কুল পেল না এই মেয়ে এখানে ঘুমোচ্ছে কেন। তারা তো বাইরে ঘুরতে গিয়েছিল রাতে, ফিরেছে কখন তা তো সে জানে না। কিন্তু রুমে না গিয়ে অনুরিমা এখানে ঘুমোচ্ছে। একবার ভাবলো জিজ্ঞেস করবে, কিন্তু পরক্ষণই ভাবলো ঘুম থেকে উঠলেই না হয় জিজ্ঞেস করে নেবে। ফারিজের ঘুম ভাঙলো অনেক দেরিতে। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টার ঘরে। রুমের বাইরে এসে আশেপাশে চোখ বুলালো। পুরো ঘর নীরব নিস্তব্ধ হয়ে আছে। সে বেশ অবাক হলো। বাকিরা কোথায়?
কারো সাড়া না পেয়ে অনুরিমাকে ডাকলো, কিন্তু যখন জবাব এলো না তার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ল। পায়ের কদম বাড়িয়ে যখন তাদের রুমে আসলো তাতেই চক্ষু চড়ক গাছ। দুজনের একজনও রুমে নেই। তারা দুজন গেল কোথায়? আজ তো শুক্রবার, অনুরিমার কোচিং বন্ধ, মেহেজাবিনেরও কোনো ক্লাস নেই। তাহলে এই দুই মেয়ে কোথায় হা হয়ে গেল? নিজের মুঠোফোন নিল ফোন কল করার জন্য। ঠিক তখন বারান্দা থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা গেল। তড়িৎ ছুটে গেল সে, কিন্তু যা দেখলো তাতে সে বাকরুদ্ধ। মেহেজাবিনের হাতে মুঠোফোন, কিন্তু তাতে ক্যামেরা অন করা, আর অপরদিকে সাদা পাড়ের লাল শাড়ি পরা এক অপূর্ব অপ্সরী। সে নেশাক্ত আঁকিতে অপলক চেয়ে আছে তার কিশোরী বউয়ের দিকে। এই মেয়ে আচমকা এত বড় হয়ে গেল কখন? তার আঁকি পল্লব যেন বন্ধ করতে সে ভুলে গেছে। তার সম্মোহিত দৃষ্টি দেখে অনুরিমা লজ্জায় ইতস্তত বোধ করছিল। সে শাড়ি পরতে চায়নি, কিন্তু মেহেজাবিনের অনুরোধে পরল। তারপর তাকে সুন্দর করে সাজিয়ে দিল। মেহেজাবিন বলল তাকে নাকি বেশ সুন্দর মানিয়েছে শাড়িতে, তাই কয়েকটা ছবি তুলছিল সে। কিন্তু ফারিস যে ঘুম থেকে উঠে সরাসরি এখানে আসবে সে কি জানতো না? মেহেজাবিন বিস্ময়কর দৃষ্টিতে ফারিসকে ভালো করে পর্যবেক্ষণ করলো। নিজ মনে হাসলো সে। তার স্যার তো চোখ ফেরাতেই পারছে না। বাহ, তাহলে তার প্ল্যান সফল হতে যাচ্ছে, বাকিটাও সফল হবে। তার স্যার ফিদা হয়ে যদি বউকে নিজের রুমে রাখে তাতে সে মুক্তি পাবে। অনুরিমার জন্য সে ঠিকভাবে ঘুমোতেই পারে না, তার উপর কথা বলতে ভীষণ অসুবিধা হচ্ছে তার। যত জলদি এই দুজনকে এক করা যায় তাতে স্বস্তি তার। সে ফারিসকে অতর্কিত বলল, স্যার আপনিও আসুন না, অনুরিমার পাশে দাঁড়ান, আপনাদের কাপল পিক তুলে দিই। ফারিস আচম্বিত মেহেজাবিনের এহেন প্রস্তাব পেয়ে ভ্যাবাচেকা খেয়ে গেল। হতভম্বের মতো কিঞ্চিত হেসে উঠল। জবাবে সে বলল, আসলে আমি মাত্রই ঘুম থেকে উঠলাম, এইভাবে কিভাবে ছবি তুলবো? মেহেজাবিন যেন সুযোগ পেয়ে গেল। তার স্যারের নিমরাজি দেখে মনে মনে বেশ প্রফুল্ল অনুভব করলো। কোনো ভনিতা ছাড়াই বলল, ঠিক আছে, আপনাকে 10 মিনিট সময় দেওয়া হলো, আপনি তৈরি হয়ে আসুন। ফারিস যেন আকাশ থেকে পড়ল। নিজের কথায় নিজেই ফেঁসে গেছে। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, কিন্তু আরে স্যার জলদি করুন না, সময় কম কিন্তু আমাদের হাতে। আমরা কিন্তু এখনো নাস্তা করিনি আপনার জন্য, তাড়াতাড়ি যান প্লিজ। ফারিস হতবাক হয়ে আছে, কিন্তু কেন যেন না শব্দটা বলতে পারল না। তারও মন চাইছে বউয়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে। তাদের বিয়েতে কিছুই করাই হয়নি, একদম সাদামাটা বিয়ে হয়েছে তাদের। সেদিন সে দেখছিল অনুরিমার পরনে লাল বেনারসি শাড়ি জড়ানো, কিন্তু খুব একটা মন ভরে দেখা হয়নি তার সদ্য বিবাহিত বউকে। তখন তার কাছে বউ নামক শব্দটা খুব একটা প্রভাব ফেলেনি। সে অনড় ছিল তার দায়িত্ব পালনে। পরিবারের অমতে গিয়ে বিয়ে করেছে। তার বাবা সমাজে নিজের সম্মান বাঁচাতে রাজি হলেও তার মা এখন অনুরিমাকে বউ মানতে নারাজ। তার মায়ের পছন্দ করা মেয়ের সাথে সেদিন আকদ হওয়ার কথা ছিল, কিন্তু সে ওই মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি বলে আজও তার মা তার উপর অসন্তুষ্ট। সে দীর্ঘশ্বাস ছাড়ে। তার মাকে সে ঠিক মানিয়ে নেবে। অনুরিমাকে সে যোগ্য বউ হিসাবে গড়ে তুলবে একদিন। ফারিস সাদা রঙের পাঞ্জাবি পরে এলো। মেহজাবিন খুশিতে ডগমগ করছে। বাহ, তার স্যারের পছন্দ আছে বলতে হবে। সে দুজনকে একসাথে দাঁড় করালো। শখানেক ছবি তুললো দুজনের বিভিন্ন ভঙ্গিমায়। পরিশেষে হেসে উঠে বলল, স্যার হয়ে গেছে, এবার বউকে ছাড়তে পারেন। ফারিস কিঞ্চিত লজ্জা পেল। এতক্ষণ ধরে সে অনুরিমাকে ধরে বসে আছে, কিন্তু লজ্জা রাঙা মুখ সে দেখালো না। দুজন চলে গেছে তার রুম থেকে। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রুমের মধ্যকার বিছানায় গায়ে লিয়ে শুয়ে পড়ে মেহজাবিন। বালিশের নিচ থেকে মুঠোফোন বের করলো। তারপর কাঙ্ক্ষিত ব্যক্তিকে ফোন কল ব্যাক করলো। অপর পাশের ব্যক্তির অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। কল রিসিভ করে বলে উঠল, জানেমান, তোমার মাত্রই আমার কথা মনে পড়ল। সে কখন থেকে অপেক্ষা করছি তোমার জন্য। ভিডিও কল দাও, আমার বিউটি কুইনের চাঁদখানা মুখটা দেখি। মেহজাবিন মুস্কি এসে ভিডিও কল করলো পুনরায়। দুজনের মধ্যে গভীর প্রণয়ের দীর্ঘ আলাপন চলল। মেহজাবিন তার প্রেমিক পুরুষের নেশাক্ত আলাপনে নিজেকে ডুবিয়ে রাখলো। এদিকে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, তার হুঁশ নেই। অনুরিমা মেহজাবিনের কক্ষের সামনে এসে পুরাই হতবাক। এভাবে দরজা বন্ধ করে রাখলো কেন? তার বোধগম্য হলো না। কয়েকবার দরজায় করাঘাত করলো, কিন্তু মেহজাবিন দরজা খুলল না। সে ব্যর্থ হয়ে ফিরে গেল। আজকে রাশেদা খালা আসেনি। কিচেনে সব কাজ পড়ে আছে। অনুরিমা নিজের হাতে সব গোছালো, রান্নাও সে বসালো। মেহজাবিন এত সময়ের মধ্যেও আসলো না। সে আর দ্বিতীয়বার ডাকতে যায়নি। রান্না শেষ করে সে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। ফারিস বাসায় ছিল না, সেও দুপুরের পর আসলো। মেহজাবিন দীর্ঘ 5 ঘন্টা পর দরজা খুলে বেরিয়ে এলো। অনুরিমা সন্দিগ্ধ নজরে তাকালেও মুখে কিছু বলল না। সবাই বসে একসাথে দুপুরের খাবার খেয়ে নিল। অপরূপ সুন্দরী ছিল বলে তার দাদুকে জমিলা সুন্দরী বলে ডাকতো তার দাদা। 10 বছর বয়সে তার দাদুর বিয়ে হয়েছিল তার দাদার সাথে।
তখন তার দাদু সংসার করার মতো ছিল না, কিন্তু তার দাদা বেশ যত্নশীল ছিল বউয়ের ব্যাপারে। দাদার বেশ আদুরে বউ ছিল দাদু, কিন্তু তার দাদুর এই কি হাল হলো এখন। আপ্তি আর জায়দা পুনরায় এসেছে তাদের পুরাতন বাড়িতে, কিন্তু এসে যে দৃশ্য তারা দেখলো তাতে মা মেয়ে দুজনেই হতবাক। এমন করুণ দৃশ্য তাদের ভাবনা চিন্তার বাইরে ছিল। জীর্ণ শীর্ণ শরীর, চক্ষুদয় কোটরে দেবে আছে, অর্ধপাকা উস্কো কুস্কো চুলে যেন কত শত বছর তেল আর চিরুনি ছোঁয়া পড়েনি। ময়লা পুরানো ছায়া আর ব্লাউজ তার হান্ডিসার শরীরে আবৃত। উঠানের এক কোণে ছোট এক শীতল পাটিতে তার দাদু বসে আছে। গায়ের গোড় বর্ণ যেন কৃষ্ণবর্ণের রূপ নিয়েছে। কতদিন হয়েছে গোসল করেছে তার হয়তো ঠিক নেই। কত অবহেলায় আর অনাদরে পড়ে আছে উঠানের কোণে। আপ্তির দু আঁখি জলে টলমল করতে লাগলো। জায়দাও কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। তার শাশুড়ির এই রকম অবস্থা কিভাবে হলো? এত অযত্ন তো কখনো করেনি সে। মা মেয়ে দুজন জমিলার পাশে গিয়ে বসলো। জমিলা দুজনকে দেখে হাঁ হয়ে অপলক তাকিয়ে থাকলো, অথচ মুখ ফুটে টু শব্দও করলো না। জায়দা শাশুড়ির কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আপনি আমাদের লগে যাইবেন? জমিলা কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট ক্ষীণ স্বরে বলে উঠল। তোমারে তো চিনলাম না, কে তুমি? জায়দা হতভম্ব হয়ে গেল জমিলার কথায়, আপ্তেও নির্বাক দাদির কথায়। তখন ঘর থেকে আচমকায় ভেসে আসলো বিলকিসের অশ্রাব্য ভাষার কথার বাক্যে, দমকার বুড়ি তো মরে না, আমারে জ্বালাইতে আইছে। পোলার একেবারে মায়েলাই দরদ উতলাই পড়ে। এখন বুড়ির সব কিছু আমারে দেহন লাগে, নিজের তো আর করে না। কাইসে ওই বুড়ি বাড়ি পাঠাও বুড়িরে। না, পাঠাইব না, এত কাম আমি করতে পারুম না। বুড়ির এই করো সেই করো, আমার বাড়িতে আইসা বুড়ির আর কাম কাজ করতে পারে না, বিছানায় শুইয়া থাকে সারাদিন। এত জ্বালানি আমার সহ্য হয় না। বুড়িরে আগে যেইখানে আসিল সেইখানে ফেরত পাঠাও। আসলাম ও বইয়ের কথায় কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, তোরে কইছি কথা কম কইতে, কি এমন কাজ করো? একেবারে আমার মায়ের খেদমত করতে পারিস না? জায়দা এত বছর করে নাই একা একা। জামাই বউয়ের ঝগড়া দেখে জায়দা এগিয়ে গেল তাদের ঘরের ভেতর। দুজনে জায়দাকে দেখে চুপ হয়ে গেল। তাদের মুখে রানে। জায়দা বলে উঠল, আমি আম্মারে নিতে আইছি, এবার আপনারা নিষেধ করলেও আমি শুনবো না, লগে নিয়েই যামু। পরন্ত বিকেলবেলা মেহজাবিন অনুরিমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে। অনুরিমা বোরকা আর হিজাব পরিধান করলেও মেহজাবিন জামা গায়ে বেরিয়েছে। খোলা চুলা সাদামাটা জামার ওপর ওড়না পরে বেরিয়েছে। অনুরিমাকে বলেছিল জামা পরে বেরোতে, কিন্তু সে শোনেনি। আজকে হাতির ঝিল এসেছে তারা, ফারেজ আসতে পারেনি, তাই মেহজাবিনের সাথে এসেছে। দুজনে কথা বলতে বলতে হাঁটছিল। আচমকায় মেহজাবিনের দু চোখ কেউ তার হাত শক্ত হাতের বাঁধনে আবদ্ধ করে নিল। সে প্রথমে চেঁচালো, কিন্তু চোখ খোলার পর তার বেস্ট ফ্রেন্ডকে দেখে অবাক হয়ে গেল। মেহজাবিন আলতো হাতে তার কাঁধে হাত রাখলো, তার ফ্রেন্ডও তার কাঁধে হাত রাখলো। অপর পাশে অনুরিমা মেহজাবিন তার ফ্রেন্ডের সাথে এমন আচরণ করতে দেখে তার মস্তিষ্ক ভনকন করে ঘুরতে লাগলো। একজন ছেলেকে কিভাবে মেয়ে হয়ে জড়িয়ে ধরে, এ কেমন বেস্ট ফ্রেন্ড? তার কাছে এই কাজটা একদমই পছন্দ হয়নি। সাঁঝের বেলার প্রদীপ জ্বালিয়ে পড়তে বসে সবিতা। সময় দ্রুতই প্রবাহমান। পরীক্ষা যেন দুয়ারে কড়া নাড়ছে তার। হাতে সময় আছে আর ৭৫ দিন। অন্তঃসত্ত্বা হওয়ায় ধীরে ধীরে তার উদরও ফুলে উঠেছে। প্রায় ৪ মাস শেষ হওয়ার দিকে। পরীক্ষার সময় ৬ মাসের উঁচু উদর নিয়ে তাকে পরীক্ষা দিতে হবে। ইদানিং ক্লাস করা হয় না, কিন্তু সূর্য স্যারদের থেকে নিয়মিত ক্লাসের পড়াগুলো নিয়ে আসে। তবে সবচেয়ে বড় উপকারটা করেছে অনুরিমা। সে ঢাকা থেকে সাজেশন থেকে শুরু করে কোচিং ক্লাসের নিয়মিত পড়াগুলোও দিয়ে দেয়, যাতে তার পড়তে সুবিধে হয়। সে মাত্রই বই খুলে পড়তে বসেছে। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর পাশের রুম থেকে উচ্চস্বরে চলা কলকাতার অখ্যাত মেঘা সিরিয়ালের শব্দ ভেসে আসে। আর শাশুড়ি আর জায়ের পছন্দ এই সিরিয়াল। সন্ধ্যায় বসলে রাত 10টা পর্যন্ত তারা টিভি দেখে। সাথে আশেপাশের ভাবিরাও আসে দেখার জন্য। রাতে দেখার পর সকালবেলায় পুনরায় আবার দেখে এই সিরিয়াল। সবিতা বুঝে উঠতে পারে না সিরিয়ালগুলোর মাঝে আছে কি। রাতে দেখার পর আবার দিনেও দেখে। দেখার মতো সে কিছুই খুঁজে পায় না। বউ শাশুড়ি ঝগড়া, কুটনামি, পরক্রিয়া, এমনকি ডিভোর্স যেন হাতের মোয়া এসব সিরিয়ালে। কথায় কথায় বউকে ঘর থেকে বের করে দেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে সারাক্ষণ বাগবিতণ্ডা ছাড়া ভালো কিছু তার চোখে পড়ে না। আবার মানুষকে অবলীলায় মেরে ফেলা যায় এসব সিরিয়ালে। তার কাছে জঘন্য লাগে এসব। কিন্তু তার রাগ লাগছে একটা বিষয়ে, আপনারা দেখছেন ভালো কথা, কিন্তু টিভির ভলিউমটা তো কম রাখতে পারেন। সে যে পড়ছে সবাই জানে। তার যা ইচ্ছে করে টিভির ভলিউম বাড়িয়ে দেয়।
যাতে তার পড়তে অসুবিধা হয়। সে নিরুপায় হয়ে কানে তুলো গুঁজে রেখেছে যাতে টিভির উচ্চ শব্দ তার কানে না আসে। যতই চেষ্টা করুক সে পড়ায় মনোযোগ দিতে পারল না, তার মাথা ধরে আছে। পড়ার টেবিল থেকে উঠল। তার শাশুড়ি আর যা একসাথে বসে টিভি দেখছে আর নিজেদের মধ্যে সেটা নিয়ে আবার আলোচনা করছে। সবিতা গিয়ে তার জায়ের সামনে দাঁড়ালো। সে তার জাকে বলল, বর্দি, টিভির সাউন্ডটা কমাও না, আমার মাথা ব্যথা করতেছে শব্দের কারণে। রাধা কপাল কুঁচকে তাকালো সবিতার দিকে, মুখ বাঁকিয়ে বলল, তোর লাইগা কি টিভি দেখানো বন্ধ কইরা দিতাম? তোর সারা সময় মাথা ব্যথা, গা ব্যথা, পেট ব্যথা, এই ব্যথা সেই ব্যথাই শুনি। ব্যথা করে না কোন দিন হেইডা ক। মরণ ঢং দেখলে আর বাঁচি না। সে অবাক হয়। তার শাশুড়ি পাশে বসে আছেন অথচ তিনি একটা প্রত্যুত্তরও করলেন না। এই বাড়িতে ফিরে আসার একটাই কারণ তার স্বামী, নয়তো সে কখনোই ফিরত না। কোচিং ক্লাসের ব্রেক চলছে। অনুরিমা ব্যাগ থেকে টিফিন বের করে নিজের খাবার খাচ্ছিল, কিন্তু তার পাশে বসা মিথিলা আর দীপ্তির বলা বাক্যে বিনিময় সে স্তব্ধ হয়ে গেল। দুজনের কাছে ছেলেদের অসংখ্য ছবি, তাদের হাতের আঙুলের থেকেও বড় এক একটা ছবি। দুজনে উচ্ছ্বসিত হয়ে একে অপরের সাথে কথা বলছিল। মিথিলা এক একটা ছবি বের করছে আর মুখ নিঃসৃত এক বাক্যে আওড়াচ্ছে, আমার জামাইয়ের দিকে নজর দিবি না। দীপ্তিও নিজের ব্যাগ থেকে কতগুলো ছবি বের করলো। সেও মুখের কোণে হাসি রেখে বলছে, তুইও আমার জামাইয়ের দিকে নজর দিবি না বদমাইয়া। মিথিলা এক একটা ছবি হাতে নিচ্ছে আর মুখ দিয়ে চুমু খেতে খেতে বলল, এইটা আমার জান, এটা আমার কলিজা, এটা আমার ক্রাশ, এটা সুইট হার্ট, আর এটা হচ্ছে আমার জামাই। দীপ্তি মুখ কুচকে বলল, তুই আমার ক্রাশের দিকে নজর দিবি না, ও শুধু আমার, তোকে ভাগ দিব না। মিথিলা তার ছেলের সুরে হেসে বলল, তুই জানিস ও আমার স্বপ্নের নায়ক। রোজ রাতে ওকে নিয়ে আমি স্বপ্ন দেখি। স্বপ্নের কাছে এসে আমাকে চুপি চুপি চুমু খাই যায়, কিন্তু মিথিলার কথা শুনে দীপ্তি খিলখিল করে হেসে উঠল। কিন্তু দুজনের কথা শুনে অনুরিমার ভিমড়ি খাওয়ার উপক্রম। এদের কথাবার্তা তার মাথার ওপর দিয়ে গেল। এত ছেলে কিভাবে তাদের জামাই হতে পারে? তার ছোট্ট মাথায় বোধগম্য হলো না। সে আর চোখে একবার তাকালো টেবিলে রাখা ছবির দিকে। ছবির ছেলেগুলোকে দেখতে বিদেশি ছেলে মনে হলো। বিদেশি ছেলেগুলোর জন্য ওরা এভাবে লাফাচ্ছিল এতক্ষণ, হায় আল্লাহ! কিন্তু এই ছেলেগুলো বিয়ে ছাড়াই ওদের জামাই হয়ে গেল। সে আর তাদের কথার দিকে কর্ণপাত করলো না। কিন্তু তার অপর পাশে টেবিলে জিনিয়া নাক ছিটকালো তাদের কথা শুনে। পরে সে আরও কতগুলো অন্য ছেলের ছবি বের করে বলল, যতই ওদের সুন্দর বলুন না কেন, আমাদের গুলোর সাথে মিলবে না কখনোই। এদের সব কিছুই বেস্ট। গত 2 বছর ইয়ার্সে ছিল, তাও তারা বেস্ট গ্রুপ। তাদের ভোকাল আর ভিজুয়ালিটির সাথে পাশে নাই। আর আসছে এদের সারাক্ষণ গুনগান করতে, আদিক্ষেতা দেখলে গা জ্বলে যায়। দীপ্তি মিথিলা ফুঁসে উঠল জিনিয়ার কথা শুনে। তারা বেশ সগর্বে বলে উঠল, কিসের সাথে কি? পান্তা ভাতে ঘি। পুরো ওয়ার্ল্ডের নাম্বার 1 হচ্ছে আমরা, আর আসছে আমাদের সাথে মিলাইতে। জিনিয়া কম কিসের, সে তাদের প্রত্যুত্তরে অনেক কিছুই বলল। অনুরিমা অবাক হয়ে আছে এদের বাকবিতণ্ডা দেখে। এরা আসলে বিবাদ করছে কাকে নিয়ে? তারা কে? এরা দুজনে স্বদেশী, তাহলে বাইরে কে ওয়ার্ল্ডে রাজত্ব করছে? তাতে কি আদৌ কোনো লাভ আছে তাদের? এই বিবাদের কোনো হেতু সে খুঁজে পেল না। বাইরের কারোর জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। এসব আসলে সস্তা আবেগের প্রতিচ্ছবি মাত্র। জমিলা এসেছে একদিনও হয়নি এখনও, কিন্তু আবির এসেছে তাদের বাড়িতে। আবিরকে বিছানায় বসা দেখে চমকে উঠল আপতি। সে মাত্রই স্কুল থেকে ফিরেছে। আবির হাসি মুখে তাকে ঢুকতে দেখে জিজ্ঞেস করলো, কেমন আছিস আপতি? আপতি ঘরের ভেতর প্রবেশ করতে করতে বলল, ভালো আছি। সে ভেতরের রুমে চলে গেল। নিজের রুমে গিয়ে তার গায়ের স্কুলের অ্যাপ্রনটা মাত্রই খুলে রাখলো, কিন্তু দরজার দিকে আচমকা চোখ পড়তে দেখলো আবির সেখানে দাঁড়িয়েছে। সে ভূত দেখার মতো চমকে উঠল। অতর্কিত আবিরের আগমন দেখে তার মেজাজ তিরিক্ষি হয়ে গেল। কপিত কণ্ঠে বলল, আবির ভাইয়া, তুমি এখানে কি করো? আবির আচমকা কেমন থতমত খেয়ে গেল। সে আমতামতা করে বলল, আমি তো ভাবছিলাম দাদু এই রুমে আছে, তাই আইলাম। আপতির চোখ মুখ রক্তিম আকার ধারণ করলো। সে ঝাঁঝালো গলায় বলল, দাদু কোন রুমে আছে তুমি মনে হয় জানো না। নতুন আইসো নাকি আমাগো বাড়ি? আত্মীর কথায় আবির মুখে হাসি ফুটিয়ে বলল, এত রাগ দেখাস কেন? আমি কি ইচ্ছে করে আইছি? ভুল করে আইছি। যা গেলাম গা। আবির গটগট করে বের হয়ে গেল।
আপনি ভালো করে দেখলো আসলে গেছে কিনা। শেষে সে কাপড় চেঞ্জ করে বের হয়ে এলো, কিন্তু কলপারে যেতে আবারও আবিরের মুখোমুখি হলো সে। আবির তাদের মোরগের খামার থেকে বেরিয়ে আসছে, সেখানে দাঁড়িয়ে ছেলেগুলোর সাথে কী সব নিয়ে কথা বলছে কে জানে, কিন্তু বের হবার সময় হাসি খুশি দেখাচ্ছিল তাকে। সে হতবাক হয়ে তাকিয়ে আছে। আবির তাকে দেখে সামনে এসে দাঁড়ালো, তার দিকে একবার ভালো করে নজর বুলিয়ে বলল, কিরে এমনি চাইয়াছস কেন? আমার প্রথম দেখছস নাকি? আবির কাছে কেমন যেন লাগছে বিষয়টা। এই আবিরের আগমন তার কাছে সুবিধার মনে হচ্ছে না। কোন মতলবে নিয়ে আইছে কে জানে। সে আবিরের জবাবে কিছু বলল না। হাত মুখ ধুয়ে সে সোজা ঘরে প্রবেশ করলো। আবির পুরোই ভ্যাপাচাকা খেয়ে গেল। এই মেয়ে তারে পাত্তা দিল না। এইটুকুন বয়সে কত তেজ দেখায় তার লগে। মধ্যাহ্ন পেরিয়েছে অনেক আগে, সূর্যও হেলে পড়েছে পশ্চিম দিকে। ঘড়ির কাঁটা যেন আজ দ্রুতই চলছে। অনিমা বারান্দায় বসে প্রহর গুনছে, কখন তার উকিল সাহেব আসবে। আজ বাসায় মেহেজাবিনও নেই। রাশিদা খালা রান্না করে অনেক আগেই চলে গেছে, তার তেমন কোনো কাজ নেই। তাই বারান্দায় অপেক্ষারত তার স্বামী নামক প্রিয় মানুষের জন্য। কিন্তু অপেক্ষা বড়ই কষ্টদায়ক। সে ফারিজ আসছে না দেখে সোফার মাঝে শুয়ে পড়ল, কিন্তু কখন ঘুমিয়েছে সে নিজেই টের পায়নি। যখন ঘুম ভাঙল সে নিজেকে আবিষ্কার করলো কারো বলিষ্ঠ হাতের বন্ধনে আবদ্ধ হয়ে আছে। এতে সে চমকালো না, কারণ সে জানে ব্যক্তিটা কে হতে পারে। কিন্তু অবাক হলো তখন, যখন তার কাঁধে তরল জাতীয় কিছু ছোঁয়া লাগলো। সে বিস্মিত হয়ে গেল। গলার স্বরও তার পরিবর্তন হয়ে গেল অজানা কোনো আশঙ্কায়। তড়িৎ সে ফারিজকে প্রশ্ন করলো, কাঁদছেন কেন? কি হয়েছে? আপনার কিছু হয়নি তো? ফারিজের কান্নার বেগ যেন আরও বেড়ে গেল। দু আখির জলের স্রোতে সে দিশেহারা হয়ে গেল। বক্ষস্থল তার ভীষণ কাঁপছে, কথা বলার শক্তি সে হারিয়ে ফেলেছে। অনুরিমাকে সে আরও শক্ত বাঁধনে জড়িয়ে ধরল, যাতে তার বউটার কখনো কোনো বিপদের রাত যাতে না আসে। অনুরিমা যেন ছটফট করতে লাগলো জানার জন্য কি হয়েছে তার উকিল সাহেবের। সে ফারিজের বাঁধন থেকে নিজেকে ছোটাতে চাইল, কিন্তু সে যতই ছুটতে চায় ফারিজ ততই শক্ত বাঁধনে জড়িয়ে ধরে। শেষে সে বাধ্য হয়ে হাল ছেড়ে দিল, কিন্তু জিজ্ঞেস করলো, কি হয়েছে আপনার? বলেন না আমায়। ফারিজ অনুরিমাকে নিজের বাঁধন থেকে ছোটালো, কিন্তু মুখশ্রীতে তার বিষাদের তিক্ত ছায়া বিরাজমান। আলগোসে হেসে উঠল সে। তারপর অনুরিমার দু গাল টেনে বলল, আমার বউটাকে খুব মিস করছিলাম, তাই একটু চোখের কোণে জল এসে গিয়েছিল, আর কিছু না। অনুরিমা অপলক দৃষ্টিতে ফারিজের দিকে তাকিয়ে আছে। ফারিজ মুখে যা বলছে, কিন্তু তার চোখ মুখ দেখে আদতে তার কাছে সত্যি মনে হলো না। কি এমন বিষয় তার কাছে লুকাতে চাইছে? সে কিছু বলার জন্যই মুখ খুলতেই ফারিজ তাকে ইশারায় চুপ করিয়ে দিল। অনুরিমার হাত ধরে উঠিয়ে বলল, জলদি খাবার দাও তো, খুব খিদে পেয়েছে। সে টেবিলে খাবার পরিবেশন করলো। ফারিজ এসে বসলো, কিন্তু অনুরিমা এখনও অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে ফারিজের দিকে। খাওয়ার সময় লক্ষ্য করলো ফারিজ সামান্য খাবার মুখে তুলল। সে গিলতে পারছিল না, বারবার পানি পান করছিল। কোনোভাবে খাবার খেয়ে উঠে পড়ল দুজন। ফারিজ সোফায় গায়ে এলিয়ে বসলো। অনুরিমাকে ডেকে তার পাশে বসালো, তার বাহু বন্ধনে আবদ্ধ করে রাখলো সে। অনুরিমা অবাক নজরে দেখছে ফারিজকে। তার উকিল সাহেবের আজ কিছু তো হয়েছে, যার জন্য এই রকম উদ্ভট আচরণ করছে। ফারিজ দু চোখ বুঝলো। চোখের সামনে সেই মেয়ের আত্মনাদ ভেসে আসলো, যার বয়স তার অনুর বয়সী। ওরা আমাকে 5 জন মিলে একটা ঘরে আবদ্ধ করে গণ। ফারিজ আর ভাবতে পারল না, অনুরিমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। মানুষপটে একটাই দৃশ্য ভেসে উঠল। আজ যদি এমন ঘটনা তার অনুর সাথে হতো, তাহলে সে কি করত? কিভাবে বাঁচাতো তার অনুকে? বিষণ্ণতায় মোড়ানো ক্লান্ত নির্জীব গাত্র, চোখে মুখে লেগে আছে উৎকণ্ঠার প্রতিচ্ছবি। অনুরিমা দরজা খুলে ঠায় দাঁড়িয়ে আছে। তাকে পাশ কাটিয়ে বিষাদগ্রস্ত শরীর নিয়ে ভেতরে প্রবেশ করলো মেহজাবিন। ধীর কদমে সে তার কক্ষের দিকে এগিয়ে যাচ্ছিল। পেছন থেকে অনুরিমা ডাক দিল, আপু। আচমকা অনুরিমার ডাক শুনে মেহজাবিন তার পায়ের কদম থামিয়ে দিল। পিছু ফিরে একবার তার দিকে ঘুরে তাকালো। অনুজ্জ্বল মুখশ্রীতে হতাশার সুর। কিছু বললে হলো? অনুরিমা যেন সমীকরণ মেলাতে ব্যস্ত। সকালেও যে মেয়ের হাস্যজল চেহারা দেখেছিল, সেই মেয়ের মাত্র একদিনের ব্যবধানে এমন বিমর্ষ চেহারা কিভাবে হতে পারে? অজস্র প্রশ্নমালা মনের কোণে উকিঝুঁকি দিচ্ছিল, কিন্তু সাহস হলো না জিজ্ঞেস করার। শুধু ছোট্ট করে বলল, আপু এত রাত হলো যে ফিরতে? অনুরিমার জবাবে বিষণ্ণতায় ঢাকা মুখশ্রী যেন মুহূর্তেই ঘন আধারে আবৃত হলো তার। জবাব দিতে না পেরে ইতস্তত বোধ করছিল। অনেক কষ্টে যেন দুটো শব্দ বের করলো মেহজাবিন, কাঁদছিল। সে আর দাঁড়ালো না। দ্রুত কদমে পায়ের গতি বাড়িয়ে নিজের কক্ষে গিয়ে ঢুকলো। প্রবেশ করে দরজা বন্ধ করে দিল সে। অনুরিমা হতবাক হয়ে দেখছে মেহজাবিনের চলে যাওয়া, তার কক্ষের ভিতর প্রবেশ করা। তার কাছে পুরো ব্যাপারটাই ভীষণ অদ্ভুত লাগছে।
মেহজাবিন বেশ চঞ্চল আর বাকপটু। তার মুখে সবসময় মিষ্টি হাসি লেগেই থাকে, কিন্তু আজ মুখের কোনো হাসি নেই, নেই কোনো উচ্ছ্বাস, যেন প্রাণহীন এক নিষ্প্রাণ অবয়ব সে। দেয়াল ঘড়ির কাঁটায় তখন রাত 10টার ঘরে। ফারিজ রুম থেকে হাঁক ছাড়ল, অনু এদিকে আসো তো। অনিমা ফারিজের ডাক শুনে রুমে আসলো, কিন্তু এসে দেখলো ফারিজ শীত হয়ে শুয়ে আছে।